আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। অনলাইনকে ভিত্তি করে সক্রিয় থাকার চেষ্টা আওয়ামী লীগের, যে কারণে অন্তর্বর্তী সরকারকে দুর্বল সরকার বললেন মামুনুল হক। ভারতে মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ। এবার আন্দোলনের মাস্টার মাইন্ড নিয়ে মুখ খুললেন উপদেষ্টা নাহিদ ইসলাম। নৌ প্রতিমন্ত্রীর এপিএস হয়ে 500 কোটি টাকার মালিক। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। অনলাইনকে ভিত্তি করে সক্রিয় থাকার চেষ্টা আওয়ামী লীগের। অনলাইনকে ভিত্তি করে সক্রিয় থাকার চেষ্টা করছে ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। সরকার পতনের 1 মাস 20 দিন পরও দলের কর্মীরা আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছেন। প্রকাশ্যে দলের কোনো কর্মসূচি পালন করতে পারছেন না তারা। একমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমেই দলের কিছু বক্তব্য প্রকাশ্যে আসছে। ছাত্র জনতার আন্দোলনের চাপে গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয় টানা 15 বছরের বেশি ক্ষমতায় থাকা আওয়ামী লীগ। দলের সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর থেকেই দলের সর্বস্তরের নেতাকর্মীরা আত্মগোপনে যেতে বাধ্য হয়। এখন পর্যন্ত তারা আত্মগোপনেই রয়েছেন, প্রকাশ্যে কাউকে দেখা যায় না। আওয়ামী লীগের একাধিক সূত্র থেকে জানা যায়, নেতাকর্মীদের মধ্যে সার্বক্ষণিক হামলা ও গ্রেপ্তারের ভয় কাজ করছে। বিশেষ করে দলের বিভিন্ন পর্যায়ে পদে যারা রয়েছেন, এর মধ্যে দলের কয়েকজন কর্মী সমর্থক গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন। এখনও বাড়িঘরে হামলার আশঙ্কা করছেন অনেকে। এক ধরনের হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। আর দলের কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্যদের অধিকাংশই দেশের বাইরে চলে গেছেন বলে জানা গেছে। যারা দেশে আছেন বা যেতে পারেননি, তারা এখনও দেশ ছাড়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জেলা পর্যায়ের নেতারাও দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছেন, অনেকে চলেও গেছেন। কেউ কেউ বিমানবন্দর ও সীমান্ত দিয়ে বৈধ অবৈধভাবে যাওয়ার সময় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন। এই প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে টিকে থাকার চেষ্টা করছেন তারা। এই সূত্রগুলো জানায়, দীর্ঘদিন আত্মগোপনে বা নিজেকে আড়াল করে রেখে অনেকেরই আর টিকে থাকা সম্ভব হচ্ছে না, আবার প্রকাশ্যে আসতেও ভয় হচ্ছে। এই অবস্থায় তৃণমূলের কর্মী পর্যায়ের কেউ কেউ বাধ্য হয়ে প্রকাশ্যে আসার চেষ্টা করছেন, তবে এতে ভিন্ন ধরনের সমস্যার মধ্যে তাদের পড়তে হচ্ছে। এলাকার রাজনৈতিক প্রতিপক্ষের কর্মীদের ধাওয়া হামলার শিকার হচ্ছেন বলেও জানা গেছে। আবার কেউ কেউ বিভিন্ন মাধ্যম দিয়ে নিজ এলাকায় বিএনপির প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন, তাদের কোনো সহযোগিতা পাওয়া যায় কিনা। এদিকে 1.5 মাস অতিবাহিত হওয়ার পরও দলের নেতাকর্মীদের জন্য পরিস্থিতি স্বাভাবিক না হলেও কেউ কেউ মনে করছেন এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। এর জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। দলের এই পরিস্থিতিতে প্রকাশ্যে আসতে না পারায় অনলাইনে সক্রিয় থাকার চেষ্টা করছে আওয়ামী লীগ। সামাজিক যোগাযোগ মাধ্যম দলের ভেরিফাইড ফেসবুক পেজে প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে পোস্ট দেওয়া হচ্ছে। এর মধ্যে কর্মীদের জন্য নির্দেশনা, সমর্থক ও দেশের মানুষের প্রতি আহ্বান, নেতাকর্মীদের উপর হামলার তথ্যচিত্র তুলে ধরা হচ্ছে। যে কারণে অন্তর্বর্তী সরকারকে দুর্বল সরকার বললেন মামুনুল হক। অন্তর্বর্তী সরকারকে দুর্বল সরকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক। জামালপুর শহরের সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে গণহত্যার বিচারের দাবিতে ও নৈরাজ্যবাদ প্রতিরোধে গণসমাবেশে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। মামুনুল হক বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিতে চান না। এই সরকার একটি দুর্বল সরকার এবং সমন্বিত সবার ফসল। আমরা চাই না আবার ফ্যাসিবাদী কোনোভাবে এ সরকারকে ব্যর্থ প্রমাণ করে দিক। তাই শেষ মুহূর্ত পর্যন্ত খেলাফত মজলিস ধৈর্য ধারণ করেছে। এই ধৈর্য ধারণকে যদি দুর্বলতা ভাবা হয়, তাহলে সরকারের বোকামি হবে। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় শিক্ষা কমিশন গঠন করে এদেশে সমকামিতা আমদানি করার পায়তারা করা হচ্ছে। সমকামিতা এনজিওদের এজেন্ডা, বাংলাদেশের এজেন্ডা হতে পারে না। কুরআন সুন্নাহ বিরোধী যেগুলো আইন গত সরকার করেছে, সেগুলোকে সংশোধন করতে হবে। সেখানে আলেম ওলামাদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি। ভারতে মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ। মহানবী হযরত মুহাম্মদকে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি
ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বৈষম্য বিরোধী কাউমি ছাত্র ঐক্য পরিষদ ও বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার জুম্মার নামাজ শেষে বাইতুল মোকারমে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি রাজধানীর শান্তিনগর মোড় প্রদক্ষিণ করে বাইতুল মোকারমের দক্ষিণ গেটে এসে শেষ করার কথা রয়েছে। সমাবেশে বৈষম্য বিরোধী কাউমি ছাত্র ঐক্য পরিষদের নেতারা বলেন, ভারতে মহানবীকে নিয়ে কটূক্তি করার ফাঁসি চাই। আমাদের নবীকে অপমান মেনে নেব না। অতি দ্রুত কটূক্তিকারীদের গ্রেপ্তার করতে হবে। আজ আমরা প্রতিবাদ করছি, কাল দেশের প্রতিটি ধর্মপ্রাণ মুসলমান কটূক্তির প্রতিবাদ করবে। সরকারের কাছে দাবি জানিয়ে তারা বলেন, আপনারা ক্ষমতায় আছেন, আপনারা এখনো রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রকাশ করেননি। ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ জানাতে হবে, আমরা ছাড় দেব না। তারা বিগত 17 বছর ধরে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এবার আন্দোলনের মাস্টার মাইন্ড নিয়ে মুখ খুললেন উপদেষ্টা নাহিদ ইসলাম। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে বিশ্বমঞ্চে মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয় বিভিন্ন মাধ্যমে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির একটি টেলিভিশনে সম্প্রচার হওয়া অনুষ্ঠানে সাংবাদিক খালিদ মহিউদ্দিনের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। মাস্টার মাইন্ড নিয়ে করা এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি সাধারণ শিক্ষার্থীদের জায়গা। এখানে বিভিন্ন রাজনৈতিক নেতারাও ছিলেন। এই আন্দোলনে একক কোনো নেতৃত্ব ছিল না। সাধারণ মানুষ এটাকে এগিয়ে নিয়ে গেছে। একটা সময় আন্দোলন পরিচালনা করতে অনেকেই বুদ্ধি পরামর্শ দিয়েছেন। এক্ষেত্রে যার কথা বলা হয়েছে তিনি বিশেষভাবে আমাদের পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, মাহফুজ আলম বা আমরা কেউ এই মাস্টার মাইন্ড শব্দের সঙ্গে একমত নই। অনেকেই শব্দটাকে হয়তো ভালোবেসে ব্যবহার করছেন। অপর এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, বাংলাদেশের ইতিহাসে 69 এবং 90-এর গণ অভ্যুত্থানে ছাত্ররা নেতৃত্ব দিলেও সামনে রাজনৈতিক দল ছিল। আন্দোলনের পর তারা ক্ষমতা নেয়। এবারের আন্দোলনে কোনো রাজনৈতিক দল সামনে ছিল না। 5 আগস্টের পর এ দায়িত্বটা আমাদের উপর এসে পড়েছে, যার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। নৌ প্রতিমন্ত্রীর এপিএস হয়ে 500 কোটি টাকার মালিক। সাধারণত এপিএস এর কাজ হয় মন্ত্রীদের কোন দিন কোথায় কোন প্রোগ্রাম আছে তা অবগত করা। মন্ত্রণালয়ে অফিসিয়ালি তার কোনো কাজ থাকে না। তবে সেসবের ধার ধারতেন না সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর এপিএস আ.ন.ম আহমাদুল বাশার। 2018 সালের নির্বাচনের পর এপিএস হিসেবে নিয়োগ পাওয়া বাশার সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। তার সম্পদের পরিমাণ নিয়ে নানাজন নানা তথ্য দিলেও কারো মতে তা 500 কোটি টাকার নিচে নয়। নৌ প্রতিমন্ত্রীর এপিএস হিসেবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃক প্রধান কার্যালয়ে একক সিন্ডিকেট গড়ে তোলেন বাশার। মন্ত্রণালয়ে তার নির্দিষ্ট কিছু ঠিকাদারি প্রতিষ্ঠান ও ঠিকাদার ছিল। শুধু তাই নয়, মন্ত্রণালয়ের অধীনে নানা প্রকল্পের টেন্ডার পেতে তার ফোন কলই ছিল যথেষ্ট। তিনি চট্টগ্রাম ও পায়রা বন্দর থেকে বড় অঙ্কের কমিশন পেতেন। বাশারের বাড়ি দিনাজপুরের বুচাগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামে। তার কৃষক বাবা তাইজুল ঋণের দায়ে জমি বন্ধক রেখেছিলেন। অথচ এখন রাজধানীর বিভিন্ন এলাকায় তার 15টি ফ্ল্যাট ও 9টি প্লট রয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। এর বাইরে দিনাজপুরে বিভিন্ন এলাকায় তার ও তার পরিবারের সদস্যদের নামে 500 বিঘা জমি রয়েছে।